মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন। বইটির সত্ত্ব আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। আমাদের আজকের গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য। মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। মির্চি গল্প গোল্ড মাইনে আপনাকে স্বাগত। মণিমাণিক্যে ভরা বাংলা সাহিত্যের কিছু কালোজয়ী উপন্যাস ও গল্প দিয়ে সাজানো আমাদের এই মির্চি গল্প গোল্ড মাইন। মির্চি গল্প গোল্ড মাইনে আমাদের বিশেষ নিবেদন সুচিত্রা ভট্টাচার্যর লেখা উপন্যাস কাচের দেওয়াল। সুচিত্রা ভট্টাচার্য, জন্ম 10ই জানুয়ারি 1950, ভাগলপুরে। 2025-এ 75 বছরে পা দিলেন সুচিত্রা ভট্টাচার্য। নারীদের একজন হয়ে তাদের নিজস্ব জগতের যন্ত্রণা, সমস্যা আর উপলব্ধির কথা লিখতে আগ্রহী ছিলেন তিনি। সুচিত্রা ভট্টাচার্যর লেখাতে বারবারই ঘুরে ফিরে আসে মানুষের সম্পর্কের নানান জটিলতা। কাছের মানুষ, হেমন্তের পাখি, দহন প্রভৃতি নানা উপন্যাস সমাদৃত হয়েছে পাঠক মহলে। তাঁর লেখা থেকে তৈরি হয়েছে বেশ কয়েকটি চলচ্চিত্র। কাচের দেওয়াল উপন্যাসে আমরা পাই 90 দশকের পারিবারিক ভাঙনের এক বাস্তব চিত্র। বিবাহ বিচ্ছেদ কিভাবে একজন সন্তানের উপর প্রভাব বিস্তার করে, কিভাবে নারী পুরুষের সম্পর্ক ভাঙার সঙ্গে সঙ্গে সন্তানের জীবনেও ভাঙন আসে, এই উপন্যাস সেই সব কথা বলে। প্রযোজনায় ভিজুয়াল অডিও। শুরু হচ্ছে সুচিত্রা ভট্টাচার্যের লেখা কাচের দেওয়াল। আধুনিক বাংলা কথাসাহিত্যের অন্যতম জনপ্রিয় লেখিকা সুচিত্রা ভট্টাচার্য 1992 সালের শারদীয় আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হল সুচিত্রার উত্তর আধুনিক উপন্যাস কাচের দেওয়াল। এটি তাঁর তৃতীয় উপন্যাস, যা প্রকাশের সঙ্গে সঙ্গেই আলোড়ন তুলে দিয়েছিল পাঠক মহলে। এর আগে সুচিত্রা লিখেছিলেন আমি রায়কিশোরী ও যখন যুদ্ধ। তা এই মিষ্টভাষী বিদুষী লেখিকাকে যথেষ্ট সুনাম এনে দিলেও কাচের দেওয়াল তাঁকে এনে দিল পাঠকের গভীর মনোযোগ ও ভালোবাসা। হবে নাই বা কেন, 3 দশকেরও বেশি আগে সুচিত্রা ভট্টাচার্য কাচের দেওয়ালে তুলে আনলেন এমন এক বিষয় যা তখনকার সমাজকে ভাবাচ্ছে, বিপন্ন করে তুলছে, দিশাহারা করছে। তারপর থেকে কাচের দেওয়াল রূপ নিয়েছে একাধিক মাধ্যমে, টেলিভিশন সিরিজে, মঞ্চ নাটকে, কিন্তু মানসিক টানাপোড়েনের এই সূক্ষ্ম কাহিনী অডিও মাধ্যমে এমন করে ধরা পড়েনি কখনো। কাচের দেওয়াল উপন্যাসের পটভূমি 3.5 দশক আগের কলকাতা। সময়টা তখনও কিছুটা অন্যরকম। বার্লিন ওয়াল ভেঙে দেওয়ার মতন আন্তর্জাতিক ঘটনায় দুনিয়া তোলপাড়। বিশ্বনাথ প্রতাপ সিংহ তখন ভারতের প্রধানমন্ত্রী। কলকাতায় তখনও শুরু হয়নি মোবাইল ফোনের আমল। তখনও ল্যান্ডফোন প্রায়শই কানেকশনের সমস্যায় ভোগে। সন্ধ্যা রাতে আচমকা শহর জুড়ে নেমে আসে অন্ধকার, লোডশেডিংয়ের সৌজন্যে। তখনও রাস্তায় বেশ দৌড়াদৌড়ি করে ট্যাক্সি ধরতে হয়। সেই এক বিগত কলকাতার 18 বছরের মেয়ে বৃষ্টি এই কাহিনীর নায়িকা। 18 বছর বয়সটা বৃষ্টির কাছে এলো সুকান্তর সেই কবিতার থেকেও যেন আরো দুঃসহ, আরো স্ফূর্তিত এক চেহারায়। এলো অদ্ভুত এক খেলার প্ররোচনা হয়ে। মাকে না মানার, বাবাকে যাচাই করার একরোখা এক খেলা। সেই খেলাতেই মাতবে এবার বৃষ্টি। ঘুম ভাঙার পরও অনেকক্ষণ বিছানায় চুপচাপ শুয়েছিল জয়া। এ সময়টা তার ধ্যানের সময়। প্রতিদিন এভাবেই চোখ বুজে শুয়ে নিজেকে খনন করার চেষ্টা করে সে। কাল রাত থেকে একটা ছবি ধরা দিয়েও ধরা দিচ্ছে না মাথায়। কোথায় যে ফাঁকটা, কোথায় কোথায় যেন একটা বড় রকমের ফাঁক থেকে যাচ্ছে। ছবির বিষয়বস্তুতে না রঙে? নতুন করে কল্পনায় রঙগুলোকে সাজাতে চাইছিল জয়া। ভেতরের প্যাসেজে ফোনটা বেজে উঠল। বাজছে, বেজেই চলেছে। ঘোর অন্যমনস্কতায় জয়ার প্রথমটা মনে হলো বাইরের দরজায় কলিং বেল বাজাচ্ছে কেউ। একবার দুবার শোনার পর ভুল ভাঙল।
এত সকালে কে ডাকছে টেলিফোনে? দিনের শুরুতেই বাইরের লোকের ডাকাডাকি জয়া একদম পছন্দ করে না। ধাতব ঝংকার তীক্ষ্ণ থেকে তীক্ষ্ণতর হচ্ছে। ফোনটা কেউ ধরছে না কেন? সুধা গেল কোথায়? বিরক্ত মুখে জয়া বিছানায় উঠে বসল। নিজের অজান্তেই চোখ চলে গেছে পুরনো জার্মান দেওয়াল ঘড়িটার দিকে। 7:10, মানে সুধা বাজারে। সকালে কেউ বিছানা ছেড়ে ওঠার আগেই বাড়ির বাজার সেরে ফেলে সুধা। বাবলুর ঘুম ভাঙলেও ভাঙতে পারে, কিন্তু সকালে ধরে বসিয়ে না দিলে নিজে থেকে উঠে নড়তে চড়তে পারে না বাবলু। আর বৃষ্টি তো উঠবেই না। শাড়ির আঁচল গুছিয়ে নিয়ে জয়া ঘর থেকে বেরিয়ে এলো। যথেষ্ট বিরস মুখে রিসিভার তুলেছে। হ্যালো। এ প্রান্ত মুহূর্তের জন্য নীরব। মুহূর্ত পর স্বর ফুটল। আমি সুবীর বলছি। আজ এত সকালে সুবীর কেন? জয়া সামান্য থমকালো। সঙ্গে সঙ্গে মনে পড়ে গেছে আজ বৃষ্টির জন্মদিন। প্রতি বছরই জন্মদিনে মেয়ে ঘুম থেকে ওঠার আগে সুবীরের ফোন আসে। বৃষ্টি ওঠেনি এখনো? জয়ার বুকের ভিতরটা কোনো কারণ ছাড়াই কেন যে হুহু করে উঠল। সকালবেলা আচমকা সুবীরের গলা শুনল বলেই কি, নাকি আজ বৃষ্টির জন্মদিন বলে? জয়া ঠিক বুঝে উঠতে পারল না। এক এক সময় নিজের মনকেও কেন যে এত অচেনা লাগে। সংযত হতে সময় লেগে গেল বেশ কয়েক সেকেন্ড। তবুও গলার ভারী ভাবটা কাটানো গেল না। ধরো, দেখছি। মনে হয় এখনো ঘুমোচ্ছে। কথাটা বলেও একটুক্ষণ রিসিভার কানে ধরে রইল। আর কিছু কি বলবে সুবীর? কিছু না হোক নিছক কুশল জিজ্ঞাসা, ছোট্ট দুটো শব্দ, কেমন আছো? দুজন পরিচিত মানুষের সাধারণ সৌজন্য বিনিময়? না, জয়া টেলিফোন ধরলে কখনোই অপ্রয়োজনীয় কথা বলে না সুবীর। দরকার ছাড়া একটি বাক্যও অপচয় করে না। জয়া ভাবল, কবেই বা করতো। চিরকালই তো এরকম আত্মসর্বস্ব। জয়া নিঃশব্দে রিসিভার নামিয়ে রাখল। গোটা বাড়ি ঘুমোচ্ছে অঘুরে, নিঝুম, এত নিঝুম যে নিজের নিঃশ্বাসের শব্দ স্পষ্ট শোনা যায়। ঘরের চতুর্দিক চাপা বলে ভিতরের এই প্যাসেজটাতে এমনিতেই আলো কম। দরজা জানলা সব খোলা থাকলে তাও একটু উজ্জ্বল লাগে। ছোটখাটো হলঘর সাইজের এই প্যাসেজটা বাবা মা বেঁচে থাকাকালীন ফাঁকাই থাকত। এখন জয়া নিজের মতন করে সাজিয়ে নিয়েছে। অনুজ্জ্বল বলে বেশি কিছু রাখেনি। মাঝখানে একটা শ্বেতপাথরের গোল টেবিলে চাইনিজ পেন্টিং করা একটি মাত্র চীনামাটির ফুলদানি। এধার ওধারে ছড়ানো পেতলের পট হোল্ডারে বাহারি জুনিপার, জেড, মনস্টেরা, সব একটা করে। দেওয়ালে ওল্ড মাস্টার্স প্রিন্ট একটাই, ভ্যান গখের সূর্যমুখীর ক্ষেত। হঠাৎ তাকালে চোখ ধাঁধিয়ে যায় এমন হলুদ। এই ছবিটার জন্যই জায়গাটা খানিকটা যা উজ্জ্বলতা পেয়েছে। নিখিল সুযোগ পেলেই ব্যঙ্গ করে, আচ্ছা, তোর এই একটা একটা করে সবকিছু রাখার ওপর ফ্যাসিনেশনটা কবে যাবে বলতো? এখনো এত একাকিনী শোকাকুলা ভাব কেন? এতদিনের পুরনো এত ঘনিষ্ঠ বন্ধু হয়েও নিখিল যে কেন এমন খোঁচা মারে হঠাৎ হঠাৎ। জয়া রেগে যায়। এটা যার যার পার্সোনাল চয়েস। এর মধ্যে অন্য ইঙ্গিত আনছিস কেন? বলে বটে, কিন্তু অন্তরে যেন নিখিলের কথারই প্রতিধ্বনি শুনতে পায়। অতীত তো একটা না একটা ছায়া ফেলবেই মানুষের ওপর। ইচ্ছে করলেই বা সেই ছায়াকে মুছে ফেলা যায় কই? প্যাসেজ টপকে মেয়ের ঘরের ভেজানো দরজার পাল্লা ঠেলতেই জয়ার বুক ধক করে উঠল। বৃষ্টি ঘরে নেই। চোখের সামনে শুধুই সম্পূর্ণ বিশৃঙ্খল একটা ঘর। আধো আলো আধো ছায়ায় ঘরময় যেমন তেমন ছড়িয়ে বৃষ্টির বই খাতা, গানের ক্যাসেট, জুতো। কাঠের বাক্সের ডালায় অজস্র জামা কাপড়ের অগোছালো স্তূপ। রঙিন সুজনি ঝুলছে খাট থেকে। সুবীরের কিনে দেওয়া বিদেশি ওয়াকম্যান বিধ্বস্ত বিছানায় মুখ থুবড়ে পড়ে আছে। হঠাৎ দেখলে মনে হবে গোটা ঘর যেন তছনছ করে দিয়ে গেছে কোনো অপরিচিত দস্যু। জয়ার চোখ নির্জন ঘরে দ্রুত পাক খেল কয়েকবার।
ঘর জুড়ে, ওয়ার্ড্রপের গায়ে, দেওয়ালে, দরজায় সর্বত্র সারি সারি রঙিন পোস্টার। হাস্যমুখ বরিস বেকার, কপিল দেব, সুন্দরী ম্যাডোনা, ছলনাময়ী সামান্থা ফক্স, সচিন টেন্ডুলকর, গিটার হাতে জর্জ মাইকেল। এছাড়াও আছে আরও অনেকে। জয়া তাদের চেনে না। পোস্টারে পোস্টারে চারিদিকের দেওয়াল প্রায় ঢাকা পড়ে গেছে। জয়া নিজের মনেই বলল, ছোটবেলা থেকেই প্রিয় মানুষদের বিচিত্র পোস্টার লাগানোর কি যে নেশা মেয়েটার। বৃষ্টির বিছানার পাশের টেবিলে মস্কিটো রেপেলেন্টের লাল চোখ স্থির জ্বলছে। পশ্চিমের জানলার পেলমেট থেকে ঝোলা ভারী পর্দা দুটোর গায়ে বন্ধ কাঁচের শার্সিতে প্রভাতী আলোর আভাস। মন কেমন করা স্মৃতির মতন, মনোরম কিন্তু বিষণ্ণ। আবছা আলো, রঙিন পোস্টার, সবুজ পর্দা সব মিলিয়ে পুরো দৃশ্যটার একটা আলাদা আকর্ষণ আছে। কিন্তু জয়াকে এই মুহূর্তে তেমন করে টানতে পারল না ছবিটা। গেল কোথায় মেয়েটা? এই সময় ঘুম থেকে ওঠে না তো কখনো। দ্রুত ভেতরের প্যাসেজে ফিরে জয়া বাথরুমের দিকে গেল। বাথরুমের দরজা খোলা, বৃষ্টি সেখানেও নেই। বেরিয়েছে কোথাও, নাকি ছাদে উঠেছে? এই সেদিন পর্যন্ত ঘন্টার পর ঘন্টা ছাদে একা দাঁড়িয়ে থাকতো মেয়ে। জয়া নিজের মা মৃন্ময়ীর ওপর রাগারাগি করত। লেখা নেই, পড়া নেই, যখনই দেখি বৃষ্টি ছাদে উঠে দাঁড়িয়ে আছে। তোমরা ওকে একটু বকাবকি করতে পারো না মা? সবসময় খিচখিচ করিস না তো। লেখাপড়া তো করেই, নইলে ভালো রেজাল্ট করছে কি করে? ওখানে দাঁড়িয়ে চারপাশটা দেখতে ভালোবাসে, তাও বন্ধ করে দেব? আজকাল সেই মেয়ে বাড়িতে থাকেই বা কতক্ষণ যে চারপাশের পৃথিবীতে চোখ বোলাবে? একটু উঁচু ক্লাসে ওঠার পর থেকেই তো ছাদে ওঠার অভ্যাস চলে গেছে। এখন বাড়িতে থাকলেই সারাক্ষণ ঝমঝম করে বিদেশি বাজনা চালায়, নয়তো স্নায়ু টান টান করা ইংরেজি থ্রিলার পড়ে। এখনকার ছেলে মেয়েদের জীবন থেকে নরম সরম ব্যাপারগুলোই ক্রমশ হারিয়ে যাচ্ছে। অথচ আমার বাবা মা মারা যাওয়ার আগেও এই মেয়ে কত নিরীহ ধরনের ছিল, কত শান্ত। কবে থেকে যে বদলে গেল বৃষ্টি! জয়ার বাবা মা দুজনেই পরপর মারা যাওয়ার পর থেকে, না সুবীর বিয়ে করার পর, জয়া ঠিক ঠিক নজর করে উঠতে পারেনি। বদলটাই মাঝে মাঝে বড় চোখে লাগে তার। মেয়ের ভাবভঙ্গিতে ইদানিং কেমন যেন চাপা উগ্রতা। ছাদে উঠতে গিয়ে সিঁড়ির ল্যান্ডিংয়ে টাঙানো নিজের আঁকা পুরনো ল্যান্ডস্কেপটার দিকে চোখ পড়ে গেল জয়ার। ছবিটাতে বেশ ধুলো জমেছে। চোখে আঙুল দিয়ে দেখিয়ে না দিলে সুধা কিছুই লক্ষ্য করে না। আজ একটু সুধাকে বকাবকি করা দরকার। এত অযত্ন কেন, এত অবহেলা? ছাদে উঠেই জয়া বৃষ্টিকে দেখতে পেল। আলসেতে ভর দিয়ে আচ্ছন্নের মতন এক দৃষ্টে সামনের পার্কের দিকে তাকিয়ে আছে মেয়ে। ক্ষণিকের জন্য জয়া স্থির, বিহ্বল। মা নয়, যেন এক অপরিচিত নারী অন্য এক পরিপূর্ণ রমণীকে দেখছে। বিশাল আকাশের নিচে ছাদে একা দাঁড়িয়ে থাকা ওই যুবতী কি জয়ার মেয়ে? পিছন থেকে কি বড়সড় লাগছে বৃষ্টিকে। জয়া আড়ষ্ট গলায় ডাকল, বৃষ্টি, তোমার ফোন। বৃষ্টি শুনতে পেল না। জয়া আবার বলল, একটু জোরে, এই বৃষ্টি, তোর বাবার ফোন এসেছে। বৃষ্টি ঘুরে তাকালো। দৃষ্টি উদাস, ভাবলেশহীন। জয়া অবাক, মনে মনে ভাবল, বাবার নাম শুনলেই তো মেয়ের মুখ ঝলমল করে ওঠে, আজ ব্যাপার কি? ধীর পায়ে বৃষ্টি সিঁড়ি দিয়ে নামছে। পিছন থেকে মেয়েকে দেখছিল জয়া। মেয়েটা তার ভারী সুন্দর হয়েছে, নরম, গোলাপি, মাথা ভরা থাক থাক চুল, কালো চোখের পাতা, ছোট্ট চিবুক, ফোলা ফোলা গাল, অনেকটা রেনোয়ার পেন্টিংয়ের মতো। গড়নটাই যা একটু রোগাটে, বেশি লম্বা নয় বলে ততটা রোগা লাগে না অবশ্য। সুবীরের মা বলতেন, নাতনি আমার বৌমার গড়ন পাবে, মুখ গায়ের রং সুবীরের। জয়ার বাবা প্রিয়তোষ খুব মজা পেতেন বেয়ানের কথা শুনে। হাসতে হাসতে বলতেন, কি করে যে আপনারা ওইটুকু বাচ্চার মুখের গড়ন কেমন হবে সেটা বুঝে ফেলেন?
আমার তো বাবা ওইটুকু শিশুদের সবাইকেই একরকম লাগে। ওইটুকু শিশু দেখতে দেখতে কবে এত বড় হয়ে গেল। এই তো সেদিন তিলে তিলে তৈরি হয় জয়ারই শরীরের মধ্যে। অদৃশ্য তুলি দিয়ে জয়া মেয়ের চোখ এঁকেছে, মুখ এঁকেছে। লিওনার্দোর মোনালিসার থেকে তার সৃষ্টি বা কম কিসে? সেই বৃষ্টি 1, 2, 3 করে আজ পুরো 18। 18 শব্দটা ঝন করে মস্তিষ্কে বেজে উঠল কেন? আলিপুর জর্জ কোর্টের বারান্দায় দাঁড়িয়ে আঙুল তুলে জয়াকে শাসিয়েছিল সুবীর। দেখে নেব মেয়ের 18 বছর বয়স হলে কিভাবে তুমি তাকে আটকে রাখতে পারো, দেখে নেব। সুবীরের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর সেদিনই সদ্য কাস্টাডির মামলার রায় বেরিয়েছে। হিংস্র আক্রোশে পরস্পরের দিকে প্রকাশ্যে কাদা ছোঁড়াছুড়ি সেদিনই সব শেষ। সুবীরের উকিল বলেছিল, মিলর্ড, এই ভদ্রমহিলাকে জিজ্ঞেস করে দেখুন এর পুরুষ বন্ধুর সংখ্যা কত। 2, 5, 10? মনে হয় করগুনেও উনি শেষ করতে পারবেন না। উনি যখন স্বামীর বিনা অনুমতিতে মেয়েকে ফেলে বিদেশ চলে গিয়েছিলেন তখন কজন পুরুষ বন্ধু ওনার সঙ্গী ছিল? মেয়ের জন্য উনি দিনে কতটা সময় খরচ করেন, আর কতটাই বা নিজের ওই আঁকা ঝোঁকার জন্য? ছবি এঁকেই বা পয়সা ওনার রোজগার যে মেয়েকে প্রপারলি মানুষ করতে পারবেন বলে দাবি করছেন? কিন্তু জয়ার উকিলও কম যায়নি। সেও বলে উঠেছিল, মিলর্ড, আমার মাননীয় বন্ধু আমার ক্লায়েন্টের বিদেশ যাওয়ার কথা তুলে অশোভন ইঙ্গিত করেছেন। উনি বাইরে গিয়েছিলেন মাত্র 2 মাসের জন্য ছবির এক্সিবিশন করতে, বিদেশি সরকারের ডাকে ভারতের ডেলিগেট হয়ে, যা কিনা যে কোনো শিল্পীর কাছে খুবই সম্মানের ব্যাপার। মেয়েও সে সময় আমার ক্লায়েন্টের বাবা মার কাছে অতি আদরেই ছিল। আসলে ওই ভদ্রলোকই স্ত্রীর খ্যাতি, যশ, প্রতিভাকে সহ্য করতে পারেননি। ওনাকে জিজ্ঞাসা করে দেখুন তো, কদিন উনি মদ্যপান না করে সুস্থ অবস্থায় বাড়ি ফেরেন? স্ত্রীকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিয়ে মেয়ের সামনে কোন আদর্শ স্থাপন করছেন উনি? ঈর্ষাকাতর মদ্যপ বাবার কাছে থাকা ভালো, নাকি দাদু দিদার ছায়ায় থেকে শিল্পী মায়ের কাছে বড় হওয়া ভালো? তিক্ত সেই মামলায় জিতে পাওয়া মেয়ে আজ পূর্ণ যুবতী। বৃষ্টি নিচে নেমে এসে ফোন ধরেছে। জয়া একটু তফাতে দাঁড়িয়ে বাপ মেয়ের কথা শোনার চেষ্টা করল। ডাইনিং টেবিলের কাছে রাখা রবার গাছের পাতা দেখার ভান করে ওদিকেই কান সজাগ। বৃষ্টি একবার পিছন ফিরে জয়াকে দেখে নিল। বেশ নিচু গলায় কথা বলছে, যেন মাকে লুকিয়ে গোপন কথা সেরে নিচ্ছে বাবা নয়, নিষিদ্ধ কোনো পুরুষের সঙ্গে। সব কথা পরিষ্কার বুঝতে পারল না জয়া। টুকরো টুকরো 2-1 বাক্য কানে এলো মাত্র। তুমি একা কিন্তু, দুপুরে হবে না, বিকেলে আফটার 5 কলেজে এসো, কলেজ স্ট্রিট ক্রসিংয়ে। নিম্ন স্বরে বললেও বৃষ্টির কথাবার্তা স্পষ্টতই কাট নির্লিপ্ত। কথা বলতে বলতেই দুম করে ফোন কেটে দিয়ে হনহন করে ঢুকে গেল বাথরুমে। আশ্চর্য, বাবার সঙ্গে তো এভাবে কথা বলে না বৃষ্টি। জয়ার মনে পড়ল গত বছরও জন্মদিনে সুবীরের সঙ্গে দেখা করতে গিয়ে সন্ধ্যের মধ্যেই বৃষ্টি বাড়ি ফিরে এসেছিল। জয়া জিজ্ঞাসা করেছিল, তুই এত তাড়াতাড়ি ফিরে এলি যে? জবাব না দিয়ে নিজের ঘরে ঢুকে দরাম করে দরজা বন্ধ করে দিয়েছিল মেয়ে। সুবীরের সম্পর্কে কোনো কথাই কখনোই জয়াকে এসে বলে না বৃষ্টি। জয়ার মতোই চাপা, অন্তর্মুখী হয়েছে। এমনকি সুবীর যে আবার বিয়ে করেছে সে কথাও বৃষ্টির মুখ থেকে বেরোয়নি কোনো দিন। ছেলে হওয়ার খবরও না। জয়া জেনেছিল শিপ্রার কাছ থেকে। শিপ্রার দাদা সুবীরের কলিগ। জয়া জুনিপার গাছের টবের দিকে এগিয়ে গেল। গোড়ার মাটি শক্ত জমাট বেঁধে গেছে। ছোট্ট একটা লোহার শিক তুলে জয়া গাছটার গোড়ায় খোঁচাতে শুরু করল। মনে মনে ভাবতে লাগলো, বাবার ওপরও টান কি তবে কমে যাচ্ছে বৃষ্টির? অথচ এই মেয়ে কি ছটফটি না করতো বাবার জন্যে। কোর্টের রায়ে সপ্তাহে 1 দিন মেয়েকে নিজের কাছে নিয়ে যাওয়ার অধিকার পেয়েছিল সুবীর। 1 দিনই। রবিবার এলেই মেয়েও সকাল থেকে সেজে গুজে তৈরি। গাড়ির হর্ন শুনলেই ছুটে বেরিয়ে যেত বাইরে। বাবা এসেছে, আমার বাবা এসে
জয়া কি যে কাঁটা হয়ে থাকতো সেই দিনগুলোতে। বাবা মেয়ে বেরিয়ে যাওয়ার পর মনে ঝড় চলত। কেবল ভাবতো, যদি বৃষ্টি আর না ফেরে, যদি বাবার কাছেই থেকে যায়। সুবীর আবার বিয়ে করার পর অনেকটা নিশ্চিন্ত বোধ করেছিল। মেয়ে বাথরুম থেকে বেরোতেই জয়া প্রশ্ন করল, তোর জন্মদিনে এবারও বন্ধুরা কেউ আসবে না সন্ধ্যাবেলা? বৃষ্টি নিষ্পলক তাকালো জয়ার দিকে, যেন জরিপ করছে মাকে। তারপর গলায় ঝাঁঝ নিয়ে বলল, শুনলেই তো, সন্ধেবেলা থাকবো না। জয়া অপ্রস্তুত। মেয়েও তবে এতক্ষণ তাকে লক্ষ্য করছিল। কথা ঘোরানোর চেষ্টা করল। তোর জন্য কাল একটা ফেরহান কিনে এনেছি, দেখেছিস? দেখিনি, দেখে নেব। বৃষ্টি ঘরে ঢুকে গেল। মেয়ের গলায় পরিষ্কার ঝাঁঝ। মাঝে মাঝে এভাবেই মুখিয়ে ওঠে আজকাল। ভালোভাবে কথাই বলতে চায় না। নিখিল বলে, আরে ও কিছু না, এই বয়সে এরকম একটু আধটু হয়। মা বাবার কথা শুনতে ভালো লাগে না। মনোমতো সবকিছু না পেলে বড্ড বিরক্তি আসে। নিজের কথাই ভেবে দেখ না, ওই বয়সে বাবা মার কথা শুনে চলতে তোর কি ভালো লাগতো? জয়া প্রতিবাদ করে না, কিন্তু জয়া জানে জয়া ছিল অন্যরকম। কারুর ওপর মেজাজ করা তার হাতে ছিল না। সে ছিল অনেক ভীতু, অনেক নরম, খুব বেশি আবেগপ্রবণ। সে ছিল ফার কোটের পকেটে মানুষ হওয়া ডল পুতুলের মতো। সামান্যতম নিষ্ঠুরতাও তার সহ্য হতো না। একটা কুকুরকে রাস্তায় মরে পড়ে থাকতে দেখলেও সে কেঁদে কেটে একসা হতো। সদরের রিয়েল লক খুলে সুধা বাড়িতে ঢুকল। জয়াকে টবের কাছে দেখে দাঁড়িয়ে পড়েছে। অবাক হয়ে সুধা জানতে চাইল, দিদি, কি হয়েছে গো গাছটার? হবে আবার কি, ভালো করে দেখাশোনা করিস না? গোড়াগুলো খুঁড়ে ঝুরো ঝুরো করে দিতে বলেছিলাম না? না, ওই সময় পাইনি গো। তুমি ছেড়ে দাও না, আমি আজ খুঁড়ে দেব। কথাগুলো বলেই সুধা বাজারের থলি রান্নাঘরে রাখতে গেল। সেখান থেকেই মুখ বাড়িয়েছে। দিদি, চা দেব? এই সময় ঘুম থেকে উঠে নিজের কাজে ডুবে যাওয়া জয়ার দীর্ঘদিনের অভ্যাস। সামনে অ্যানুয়াল এক্সিবিশন, দুটো ছবি শেষ করতেই হবে। সুধাকে বলল, ওপরে দিয়ে যাস, শুধু চা, বিস্কুট ফিস্কুট না। সিঁড়ি দিয়ে উঠতে গিয়েও কিছু মনে পড়ায় জয়া ঘুরে দাঁড়ালো। সুধাকে জিজ্ঞাসা করল, কি এনেছিস বাজার থেকে? ওই রুই মাছ আর মুরগি। খেয়াল আছে মেয়েটার আজ জন্মদিন? ফ্রাইয়ের জন্য ভেটকি মাছের কয়েকটা ফিলে আনতে পারতিস। সে আর বলতে, এনেছি গো দিদি, এনেছি। এই সুধার সব খেয়াল থাকে। বৃষ্টির জন্মদিনের কথা আমাকে কিনা মনে করিয়ে দিতে হবে? কার্তিক মাসের ২৭ তারিখটা আমার ঠিক খেয়াল থাকে। গতবারও তা আমি মনে করে। থাম তো। জয়া ক্ষেপে উঠল। সুধা ইদানিং নিজেকে বড় বেশি বাড়ির গিন্নি ভাবতে শুরু করেছে। একটু সমঝে দেওয়া দরকার মনে করে বলল, অত যদি সব দিকে তোর খেয়াল, সিঁড়ির ছবিতে ময়লা জমে কি করে? যেদিকে তাকাবো না সেদিকেই। সুধা কথা না বাড়িয়ে রান্নাঘরে পালালো। তাকে এখন মেল ট্রেনের গতিতে সকালের কাজ সারতে হবে। চা জলখাবারের পাট চুকলেই কুটনোকোটা, মশলা বাটা, রান্নাবান্না। 10:30-11টার মধ্যে জয়া বৃষ্টি দুজনেই যে যার কলেজে ছুটবে। চিলেকোঠার স্টুডিওতে গিয়ে ক্যানভাসের সামনে বসল জয়া। কাল রাতে অর্ধেক আঁকা হয়েছে ছবিটা। মূলত প্রাথমিক রং দিয়েই এবার ছবিটা ফোটাতে চাইছে। লাল, হলুদ আর নীল মিশিয়ে এক তীব্র একাকিত্বের অনুভূতি। হচ্ছে না, হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না। তবে কি রংগুলোকে ভেঙে দেওয়া দরকার? জয়া নতুন করে অস্থির হয়ে উঠল। যে কোনো ছবি নিজস্ব উপলব্ধির সঙ্গে না মেলা পর্যন্ত এরকমই অতৃপ্তিতে ছটফট করতে থাকে সে। একবার ভাবল ক্যানভাসটাই মুছে ফেলে প্রথম থেকে শুরু করবে। পর মুহূর্তে মত বদলালো। হাতে ব্রাশ তুলে ক্যানভাসের নীল রংটাকে গাঢ় করতে চাইল আরেকটু। বার দুয়েক আঁচড়ে টেনেই ব্রাশ ছুঁড়ে ফেলে দিল। মন বসছে না। এক একদিন এরকম হয়, কিছুতেই ছবির মধ্যে পুরোপুরি ঢুকতে পারে না। সুধা চা নিয়ে ঘরে ঢুকেছে। টুলের ওপর কাপ রেখে চলে যেতে গিয়েও দাঁড়িয়ে পড়ল। জয়া মুখ তুলে তাকিয়ে জিজ্ঞাসা করল, কিছু বলবি?
দিদি, বলছিলাম দাদা ভাইয়ের কোমরের ব্যথাটা তো আবার খুব বেড়েছে। কালকেও সন্ধেবেলায় খুব যন্ত্রণা হচ্ছিল। জয়ার কপালে দুশ্চিন্তার ভাঁজ। 2-3 বছর ধরে শীত আসার আগে বাবলুকে কোমরের ব্যথাটা খুব ভোগাচ্ছে। জয়া ভাবছিল, গত বছর তো 8-10 দিন একেবারেই শয্যাশায়ী ছিল ভাইটা। ডক্টর কয়াল অবশ্য বলেছিলেন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এ ভোগান্তিটুকুও বাবলুর কপালে আছে। বাবলুর ঘটনাটা ঘটে 69 সালে কলেজ স্ট্রিটে। দুদলের বোমাবাজির মাঝখানে পড়ে মেরুদণ্ডে স্প্লিন্টার ঢুকেছিল বাবলুর। তখন বাবলু সবে হায়ার সেকেন্ডারি দিয়েছে। জয়া আর্ট কলেজের 4th ইয়ারে। নিজেদের যথাসর্বস্ব দিয়ে প্রিয়তোষ মৃন্ময়ী চিকিৎসা করিয়েছিল ছেলের। সুবীর তখন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। জয়ার সঙ্গে সদ্য পরিচয় হয়েছে তার। জয়ার ভাইকে সারিয়ে তোলার জন্য সেও অসম্ভব দৌড়াদৌড়ি পরিশ্রম করেছিল সে সময়। শেষ পর্যন্ত প্রাণে বাঁচলেও নিম্নাঙ্গ প্রায় অসাড় হয়ে গেল বাবলুর। কোনোদিন আর পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারল না। একখানা পোর্টেবল টিভি, বই, ম্যাগাজিন আর বড় সড়ো একটা অ্যাকোরিয়াম নিয়ে নিজস্ব জগতে নির্বাসিত হয়ে থাকে সে। সেই জগতে সময় স্থির হয়ে আছে প্রায় 21 বছর। নিস্তরঙ্গ সেই জীবনে বিন্দুমাত্র আলোড়ন উঠলে বাবলু হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ে। জয়া ভাবছে, বাবলুর মেজাজ দিনকে দিন আরো তিরিক্ষে হয়ে উঠছে। বৃষ্টির সঙ্গে তো ইদানিং মোটেই বনে না। কথায় কথায় খিটিমিটি, ঝগড়া, চিৎকার চেঁচামেচি। অথচ ছোটবেলায় এই ভালো মামা বলতে বৃষ্টি প্রায় অজ্ঞান ছিল। একটা দীর্ঘশ্বাস চাপার চেষ্টা করল জয়া। তারপর খেয়াল করল সুধা তখনও দাঁড়িয়ে কোনো একটা উত্তরের প্রতীক্ষা করছে সে। জয়া সুধাকে বলল, ঠিক আছে, আজ ফেরার সময় ডাক্তারবাবুকে খবর দিয়ে আসবো। সুধা চলে যাওয়ার পর জয়া আরেকবার ছবিটাতে মন বসানোর চেষ্টা করল। ঘণ্টা দেড়েক মগ্ন রইল রং তুলি ক্যানভাসে। স্টুডিও বন্ধ করে যখন নিচে নেমে এলো তখন তার মনে অনেক প্রফুল্ল। ছবিটার পূর্ণ চেহারা চোখের সামনে এসে গেছে। আজ রাতে কাজ করলেই শেষ হয়ে যাবে। ঘরে এসে ঘড়ি দেখে জয়া চমকে উঠল। 9:40, 11টা থেকে ক্লাস আজ। তাড়াতাড়ি জামাকাপড় নিয়ে বাথরুমের দিকে ছুটল আর চিৎকার করে সুধার উদ্দেশ্যে বলল, সুধা, আমার ভাত বেড়ে ফেল, অনেক দেরি হয়ে গেছে। স্নান সেরে চিরুনি হাতে ভাইয়ের ঘরে ঢুকলো একবার। বিছানায় আধশোয়া হয়ে বাবলু খবরের কাগজ পড়ছে। হুইল চেয়ারটা একেবারে দরজার সামনে পড়ে আস্তে করে খাটের দিকে সেটাকে ঠেলে দিল জয়া। কিরে, আজ ব্যথাটা কেমন? দিদির গলা পেয়েও বাবলু কাগজ থেকে চোখ উঠালো না, শুধু বলল, ঠিক আছে। আজ ডক্টর কয়ালকে বলছি একবার এসে দেখে যাক। কি হবে দেখে? আরো কড়া কিছু পেন কিলার দিয়ে যাবে, এই তো। কথাটা বলে বাবলু গোমরা মুখে খবরের কাগজের পাতা উল্টালো। জয়া আর কথা বাড়ালো না। ভাইয়ের মুখের প্রতিটা অভিব্যক্তি সে চেনে। বাবলু ভীষণভাবে চাইছে একবার ডাক্তারবাবু এসে তাকে দেখে যাক, কিন্তু মুখে সেটা প্রকাশ করবে না। ডাইনিং টেবিলে যেতে গিয়েও কি মনে করে একবার বৃষ্টির ঘরেও ঢুকল। সকালবেলার লণ্ডভণ্ড ঘরখানা ফাঁকা, শুনশান। চতুর্দিকে দেওয়াল জুড়ে বোবা যন্ত্রের মতো শুধুই অজস্র কালশিটে। একটাও রঙিন পোস্টার নেই কোথাও। জয়া স্তব্ধ হয়ে গেল। কালীঘাট মেট্রো স্টেশনে সিঁড়ি দিয়ে নামতে নামতেই শব্দটা শুনতে পেল বৃষ্টি। 9:34 ট্রেন প্ল্যাটফর্মে ঢুকে গেছে। বৃষ্টি একটু অসহায় বোধ করল। আজ সে অন্য দিনের মতো তাড়াহুড়ো করে নামতে পারবে না। শাড়িতে সে কোনো সময়ই খুব একটা স্বচ্ছন্দ নয়। স্কার্ট ব্লাউজ, সালোয়ার কামিজ বা প্যান্ট শার্ট তার নিত্যদিনের পোশাক। আজ সে ইচ্ছে করেই শাড়ি পরেছে। আজকে সে অন্য দিনের থেকে নিজেকে পৃথক করে রাখবেই। আজ খুব সকালে ঘুম ভেঙে গিয়েছিল বৃষ্টির। মধ্য হেমন্তের ভোরে তখনও ঘর জুড়ে ছড়িয়েছিল আগের রাতটা। দিন আসার আগে রাত শেষবারের মতো
ছুঁয়ে ছুঁয়ে দেখে নিচ্ছিল সবকিছু। ভোরের দিকে এ সময় বেশ হিম হিম ভাব। এখনো যদিও সেভাবে জাঁকিয়ে ঠান্ডা পড়েনি, আশি আশি করেও শীত রোজ দোনমোনা হয়ে একটু করে এগোচ্ছে আর পিছোচ্ছে, তবু সে যে আসছে সেটা স্পষ্ট টের পাওয়া যায়। এ সময়ে ভোরের পৃথিবী সম্পূর্ণ নিস্তব্ধ থাকে। এ সময় পৃথিবীতে সবকিছুই বড় পবিত্র। এইরকমই একটা সময়ে বাইরে পাঁচিলের গায়ে একটা ছোট্ট পাখি পিক পিক ডেকে উঠেছিল। সেই ডাকেই চমকে বিছানায় উঠে বসেছিল বৃষ্টি। ঘুমের শেষ রেশটুকু কাটার সঙ্গে সঙ্গে মনে পড়ে গিয়েছিল কথাটা। মুহূর্তেই শরীর জুড়ে অচেনা শিহরণ, আশ্চর্য অনুভূতি, আর মনে পড়েছিল আদালতে ভেসে আসা বিচারকের শীতল কণ্ঠ। She will be in the custody of her mother till she attains her age of 18. যতদিন না বৃষ্টির 18 বছর বয়স হয় ততদিন সে মায়ের হেফাজতে থাকবে। যতদিন না বয়স 18 বছর হয়, যতদিন না, তারপর 18 বছর বয়স হলে? ওই শব্দকটা এখনো বৃষ্টির মনের ভিতর ঘুরপাক খেয়ে চলেছে। কেউ যেন ধাক্কা দিয়ে বারবার মনে পড়িয়ে দিচ্ছে কথাটা। আজকেই বৃষ্টি ভাবে, তবে কি কথাটার বিশেষ কোনো উদ্দেশ্য আছে? নইলে অত ভোরে আজ ঘুমই বা ভাঙবে কেন? সত্যিই জীবনে খুব কম দিনই এত সকালে ঘুম থেকে উঠেছে বৃষ্টি। স্কুলে বৃষ্টির বেস্ট ফ্রেন্ড নবনীতা বলতো, ঘুম হ্যাজ 4 স্টেজেস। প্রথম রাতে নন র্যাপিড আই মুভমেন্টের ডিউরেশন বেশি, র্যাপিড আই মুভমেন্টের কম। ক্রমে র্যাপিড আই মুভমেন্ট প্রলংড হতে থাকে শেষ রাত্রিরে গিয়ে। ভোরের বেলা প্রতিদিনই তো সে গভীর ঘুমে। নবনীতার ভাষায় পুরো নন র্যাপিড আই মুভমেন্টের স্টেজ। বেশিরভাগ দিনই 8টা নাগাদ সুধামাসি ঠেলে ঠুলে তোলে তাকে। নবনীতার কথা মনে পড়তেই বৃষ্টির অল্প মন কেমন করে উঠল। নবনীতা JNU-তে চলে গেছে। অনেকদিন ওর কোনো চিঠি আসে না, বিজয়া গ্রিটিংসও আসে না। নতুন বন্ধুবান্ধব পেয়ে বৃষ্টিকে ভুলেই গেছে হয়তো। স্কুলে থাকতে ওই যা একটু কাছাকাছি ছিল বৃষ্টির, তার বাইরে আর বিশেষ কেউ বৃষ্টির নিষেধের কাঁটা তার টোপকে তেমন ঘনিষ্ঠ হতে পারেনি কখনো। মন্থর পায়ে বৃষ্টি প্ল্যাটফর্মে এসে দাঁড়ালো। একটা ট্রেন চলে যাওয়ার পর 2-4 মিনিটও খালি থাকে না প্ল্যাটফর্ম, বিশেষ করে অফিস টাইমে। ডাউনের এদিকটা গিজগিজ করছে মানুষে। তার মধ্যেই ক্লোজ সার্কিট টিভিগুলোতে যথারীতি রঙিন নাচানাচি চলছে। ব্যস্ত সমস্ত অফিস যাত্রীরা কয়েক মুহূর্তের জন্য গিলে নিচ্ছে গভীর আবেগময় প্রেমের দৃশ্য। বৃষ্টি মুখ ঘুরিয়ে নিল। ওইসব ন্যাকা ন্যাকা জড়াজড়ি করা প্রেমের নৃত্য তার একদম সহ্য হয় না। প্রেম শব্দটাতেই এক ধরনের শারীরিক বিতৃষ্ণা আছে তার। এলোমেলো পায়ে সামনে একটু এগোতেই বৃষ্টির চোখ আটকে গেল আরেকটা টিভির ঠিক নিচে। সকালের সেই বিদঘুটে ছেলেটা না? হ্যাঁ, ওই তো। ছেলেটা পাড়ায় নতুন এসেছে, বেশ ম্যাচো টাইপ ফিজিক, রুক্ষ তামাটে মুখ, সলিড গোঁফোলা। নামটা জানা হয়নি এখনো। রনি পিকলুদের সঙ্গে দারুণ দোস্তি হয়ে গেছে ইতিমধ্যেই। টিভির দিকে না তাকিয়ে ছেলেটা হাঁ করে তাকিয়ে আছে বৃষ্টির দিকেই। চোখাচোখি হতেই মুখ ঘুরিয়ে নিল, অন্যমনস্কতার ভান করছে। বৃষ্টির হাসি পেয়ে গেল। এ সমস্ত ভান রাস্তাঘাটে পুরুষের চোখে অহরহ দেখে আজকাল। সব সময় যে খারাপ লাগে তাও নয়, স্বাভাবিক নারীর মতোই পুরুষের দৃষ্টি মাঝে মাঝে উপভোগও করে সে। তবে কেউ কেউ যা গোগ্রাসে গেলে বৃষ্টির মনে হয়। ভাবতেই অবাক লাগে, এসব হ্যাংলা লোকগুলোই যখন বাড়িতে যায় তখন তারা কত সভ্য ভদ্র। বাবা, দাদা, ভাই, পিসেমশাই, মেসোমশাই, একই মানুষের কত যে চেহারা থাকে, কোনটা যে মুখোশ কোনটা মুখ। এই যেমন আমার মা, বাড়িতে সব সময় কি গম্ভীর দাপুটে, নিজে যা চাইবে সেভাবেই হতে হবে সবকিছু, না হলেই তুলকালাম। সুধামাসিকে বকছে, আমার উপর মেজাজ, ভালো মামাকে পর্যন্ত ছাড়ছে না। কখনো একেবারেই চুপচাপ, নিজের খেয়ালে একটানা ছবি এঁকে চলেছে।
খেয়াল খেয়াল, এই খেয়ালেই কখনো এক গাদা প্যাকেট বুকে চেপে ঢুকছে বাড়িতে। বৃষ্টি দেখ, এই মেখলাটা কি গর্জাস না? পিঙ্কের সঙ্গে ব্লু এর কন্ট্রাস্ট, এটা তোকে খুব ভালো মানাবে। আর এই ধুতি সালোয়ারটা পরে কামিজের কাঁধ টাঁধ দেখে নে তো। আর এই রাখ 100 টাকা, তোর হাত খরচ। আমি আদৌ পিঙ্ক বা ব্লু ভালোবাসি কিনা, ধুতি সালোয়ার পছন্দ করি কিনা, তা নিয়ে এক বিন্দু মাথা ব্যথা নেই মার। এই মাই আবার নিজের লোকজন বাড়িতে এলে একদম অন্যরকম, হাসি খুশি, উচ্ছল, গলার আওয়াজই বদলে যায়। এই বৃষ্টি, এদিকে শুনে যা, তোকে দেবযানী ডাকছে। উফ, কি রিপালসিভ মহিলা এই দেবযানী। ভাবতেই গায়ে কাঁটা দিয়ে উঠল বৃষ্টির। আহ্লাদি আহ্লাদি আর ন্যাকা ন্যাকা করে কথা বলে। আমাদের বড়দাতে বাবা আর্টিস্টদের মধ্যে এত প্রফেশনাল জেলাসি ছিল না, বলো দীপক? ঠিকই বলেছ মাই বেটার হাফ দেবযানী ডার্লিং। কলকাতার সবকিছুর মধ্যেই না বড্ড বেশি পলিটিক্স। নিকু নিজে যেন কখনো পলিটিক্স করে না। এই তো রমেন সাহাই সেদিন মাকে বলেছিল তাদের নিউজ পেপার অফিসে গিয়ে দেবযানী মাসি নাকি চুকলি খেয়ে এসেছে রমেন সাহারি নামে। বলে এসেছে মার সঙ্গে বেশি ভাব বলে রমেন নাকি মার ছবির বেশি বেশি প্রশংসা করে, আর দেবযানী ড্রিঙ্কস অফার করেনি বলে কাগজে বিশ্রী সমালোচনা করেছে তার এক্সিবিশনে। এরপরেও নাকি ওর স্বামী দীপক ওকে বলে, ডার্লিং, তোমাদের ক্রিয়েটিভ আর্টের ওয়ার্ল্ডটা না বড় নিষ্ঠুর, সব সময় ল্যাং মারামারি। সারাক্ষণ বরের কোটেশন ঠোঁটে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। দীপক কা জোরু কাহিকা, কি যেন বলে এদের, ককপেট, বর্ষহাগী। শিপ্রা হালদার তাও একরকম, যদিও অনর্গল বকবক করেই চলে, কারুর কথা শুনে না, কেউ শুনছে কিনা পরোয়াও করে না। অবিরাম সিগারেট খেয়ে চলেছে, চেইন স্মোকার। আর ফিরোজ আঙ্কেল যে কখন সেন্সে থাকে কখন থাকে না, সবসময় অ্যালকোহলের গন্ধ ছুটছে মুখ দিয়ে। ছোটবেলায় কি জোরে জোরে চুল টানতো, আদর করতো গাল টিপে টিপে। আজকাল দেখলেই বলে, হাই ইয়ং লেডি, তুই তো রোজ একটু একটু করে ব্লুম করছিস রে বৃষ্টি। যত সব মাতালের প্রলাপ। পুজোর আগে একদিন তো ড্রয়িং রুমের কার্পেটে পড়ে কি গড়াগড়ি, কোন ক্রিটিকের সঙ্গে নাকি ঝামেলা হয়েছে, গড়াচ্ছে আর চিৎকার করছে। আমার ছবিতে ডেপথ কম, দাঁত ভেঙে দেবো শালাদের। তোর 14 পুরুষ আর্টের কিছু বোঝে? হ্যাঁ, কিন্তু সজ্ঞানে থাকলে এই ফিরোজ আঙ্কেল একেবারে ভিন্ন মানুষ, কত মার্জিত, ভদ্র, স্নেহশীল। আমার বাবাই বা কম কিসে, এমনিতে কত হাসি খুশি, দিলদরিয়া, সবসময় একটা একটা মিষ্টি ভালোবাসার গন্ধ যেন বাবার গায়ে। অথচ এই বাবাই রীতা আন্টির সামনে টুক করে কেমন খোলসের মধ্যে চলে যায়। ভাবতেই পুরনো অভিমানটা সারা বুকে ছেয়ে গেল বৃষ্টির। সেই পুরনো পাথর চাপা অভিমান, জমাট, শীতল। বৃষ্টি দীর্ঘশ্বাস ফেলতে গিয়েও ফেলতে পারল না। হুড়হুড় করে পাতাল ট্রেন ঢুকে পড়েছে। ভিড় ঠেলে সামনের কামরায় উঠে বৃষ্টি সিটের ধারে দাঁড়িয়ে পড়ল। সঙ্গে সঙ্গে গেটের কাছে হাসির রোল দেখে ঘাড় ঘুরে গেছে। গেট বন্ধ হওয়ার সময় গেটে আটকে গেছে, আর কেউ নয়, সেই ছেলেটাই। গেট থেকে ছাড়া পেয়ে দ্বিতীয় চেষ্টায় ভিতরে আসতে পারল। অপ্রতিভ মুখে এদিক ওদিক তাকাচ্ছে। সবসময়ই বোধহয় অদ্ভুত কাণ্ড কারখানা করতে ভালোবাসে ছেলেটা। ভোর থেকেই যা কমিক সিন দেখিয়ে চলেছে। বৃষ্টি বেশ কৌতুক বোধ করল। নির্জন ভোরে সুধাকে ঘুম থেকে না তুলে বৃষ্টি পায়ে পায়ে ছাদে উঠে গিয়েছিল। ছাদের দরজার ছিটকিনি খুলতেই বুক ছলাৎ। গাঢ় মেঘের মতো কুয়াশা চতুর্দিকে, কুয়াশা জড়িয়ে ঘুমিয়ে সামনের পার্ক, রাস্তাঘাট। একটু দূরের সবকিছুই কেমন অস্পষ্ট। বাড়িঘরগুলো ঝাপসা হতে হতে অদৃশ্য ক্রমশ। ঠিক ফিরোজ আঙ্কেলের মিস্টিক পেইন্টিং এর মতো রহস্যময়। গোটা ছাদ শিশিরে, রেণুতে মাখামাখি হয়ে আছে। পিছল ছাদে পা টিপে টিপে আলসেতে এসে দাঁড়াতেই সামনের পার্কে ছেলেটা জগিং করতে করতে গোটা পার্ক শুধু চক্কর দিয়ে চলেছে। পিঠে হ্যাভারস্যাকের মতো ভারী একটা কিডস ব্যাগ। ঘন কুয়াশার মধ্যে কি কিম্ভূতি না দেখাচ্ছিল ছেলেটাকে। পিঠে বস্তা নিয়ে যেন ধোঁয়ায় নাচছে এক রঙিন রোবট। হালকা নীল ট্র্যাকস্যুট পরা, আচমকা মাঝ মাঠে দাঁড়িয়ে পড়ে ব্রেক ডান্সের মতন ঘাড় ঘোরাতে শুরু করল।
বৃষ্টি থ। কাঁধ থেকে ব্যাগ নামায় না কেন? ঘাড়ে ব্যথা হয়ে মরবে যে। বৃষ্টি দেখল এক্সারসাইজ থামার পর পিঠ থেকে কিডস ব্যাগ নামালো। ব্যাগ থেকে বেরোলো এক ক্রিকেট ব্যাট। হ্যাঁ, ব্যাট শুদ্ধ অত বড় ব্যাগটা কাঁধে নিয়ে দৌড়োয়? ওয়েট ট্রেনিং। দুহাতের গ্রিপে ব্যাট ধরে শ্যাডো প্র্যাকটিস শুরু হলো। তারপর অদৃশ্য প্রতিপক্ষের বিরুদ্ধে কখনো ফরওয়ার্ড খেলছে, কখনো ব্যাকফুট, কখনো স্কোয়ার কাট করছে, কখনো ড্রাইভ। বৃষ্টির ঠোঁটের কোণে বিদ্রুপের হাসি ফুটে উঠল। কলকাতার কপিল দেব, কত আজব চিড়িয়ায় যে আছে এই শহরে। এসপ্ল্যানেডে পাতাল থেকে মাটিতে উঠে ট্রাম লাইনের ধারে দাঁড়ালো বৃষ্টি। কাঁধের ব্যাগ বুকের কাছে জড়ো করে একবার আকাশের দিকে তাকালো। সূর্যের কোনো চিহ্ন নেই কোথাও। সূর্য বোধহয় আজ আর উঠবেই না। যেদিন সে জন্মেছিল সেদিনও নাকি সারা দিন সূর্যের দেখা মেলেনি। নভেম্বরে কোনো কারণ ছাড়াই বৃষ্টিতে ভেসে গিয়েছিল কলকাতা। বৃষ্টির দাদু প্রিয়তোষ বলেছিলেন, আমাদের বাড়িতেও বৃষ্টি এসেছে। বৃষ্টির মুখে মাথার ওপরের ধূসর আকাশটার ছায়া। তার কোনো জন্মদিনই কখনো কোনো আনন্দের দিন হতে পারে না। 18 বছর তো নাই, তার জন্মটাই একটা দুর্ঘটনা মাত্র। বার্থ বাই মিয়ার চান্স। দুটো মানুষের মুহূর্তের আনন্দের বাই প্রোডাক্ট, কিংবা ভুলের। আনন্দ ফুরিয়ে গেছে, ভুল ভেঙে গেছে, খেলা শেষ। কলেজ স্ট্রিট মুখো আধ ফাঁকা ট্রামে উঠে বসবার জায়গা পেয়ে গেল বৃষ্টি। বিষণ্ণ মুখে জানলা দিয়ে কর্মব্যস্ত শহরটাকে দেখছে। আচ্ছা, আজকের জন্মদিনটাও কি একটু অন্যরকম হতে পারতো না? চারিদিক রোদ্দুরে ভেসে যেতে পারত, একটা হইচই আমোদ আহ্লাদে সারা পড়ে যেতে পারত পৃথিবীতে। ঝকঝকে নীল আকাশ ঘোষণা করত, বৃষ্টি রায় আজ থেকে সাবালিকা। 18 বছর বয়স পর্যন্ত বৃষ্টির রায় শুধু মায়ের হেফাজতে থাকবে। আদালতের এই রায়ই কেমন একটা বন্দি জীবন ভাব। বন্দি তো একা থাকলেই বৃষ্টি নিজের বদ্ধ ঘরে নির্জন সেলের কয়েদি। জানলার মোটা মোটা লোহার গরাদগুলো বলবান পুরুষ প্রহরীর মতো দাঁড়িয়ে পাহারায়। কেন যে সেই লোকটা এমন একটা শাস্তি দিয়েছিল বৃষ্টিকে, লোকটার মুখ চেষ্টা করলেও বৃষ্টি ভুলতে পারে না। মাঝবয়সী গাঁট্টা গোট্টা চেহারা, অনেকটা তাদের পাড়ার কাউন্সিলর সুরেন ভরের মতো দেখতে। এরই এক কলমের খোঁচায় নাকি টুকরো টুকরো হয়ে যায় মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক। বৃষ্টিরা হয়ে যায় ভাঙা ঘরের শিশু। 6.5 বছরের বৃষ্টিকে প্রশ্নের পর প্রশ্ন করেছে লোকটা। তোমার নাম কি মা? বৃষ্টি। বাহ, কি মিষ্টি নাম। তা কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 2। বাহ, তা আমায় বলো তো, তুমি কাকে বেশি ভালোবাসো মামনি? বাবাকে না মাকে? কেন বলতে যাব আমি? বাহ, আমাকে তো বলতেই হবে, না হলে আমি জানবো কি করে তুমি কার কাছে থাকতে চাও? বলো মা, কাকে বেশি ভালোবাসো? দুজনকেই। দুজনকেই? ওরে বাবা, কিন্তু তোমার মা আর বাবা যে এখন থেকে আলাদা আলাদা থাকবে, তুমি কার কাছে থাকতে চাও? দুজনের কাছে। কিন্তু লক্ষ্মী মেয়ে, তোমাকে যে ওই দুজনের একজনকেই বেছে নিতে হবে, হয় বাবা কিংবা মা। বৃষ্টি সেই মুহূর্তে একটা ছোট্ট চারা গাছ, জীবন্ত কিন্তু অসহায়। প্রচন্ড ঝড়ের তাণ্ডবে থরো থরো কাঁপছে। আমি কাউকে চাই না, কাউকে না। দৌড়ে বাইরে এসে প্রাণপণে আঁকড়ে ধরেছে বাবা নয়, মা নয়, দাদুর কোমর। দাদুকে আঁকড়ে ধরে আশ্রয় খুঁজছে। টানা 1 বছর বৃষ্টিকে নিয়ে লড়ে গিয়েছিল বৃষ্টির মা বাবা। বৃষ্টিকে নিয়ে লড়াই, না নিজেদের জেদের লড়াই? কি আতঙ্কেই না তখন দিন কেটেছে বৃষ্টির। কোর্ট কেস নিয়ে কেউ আলোচনা করলেই কান খাড়া করে থেকেছে।
দাদু যেদিনই তার জন্য বাবল গামের প্যাকেট কিনে এনেছে, দিদা তৈরি করেছে তার প্রিয় এলাচের গন্ধভরা রসগোল্লার পায়েস, সেদিনই বুঝেছে কেসের ডেট আছে। কি হবে শেষ পর্যন্ত? আর কি কোনোদিন সে বাবাকে দেখতে পাবে, নাকি মাকে ছেড়ে চলে যেতে হবে চিরদিনের মতো? বোকা বোকা, কি বোকাই না ছিলাম তখন। নিজের নির্বুদ্ধিতার কথা ভাবলে এখন নিজের উপরই রাগ হয় আমার। এই রাগটা যদি সবার উপর ছড়িয়ে দেওয়া যেত, মা, বাবা, ভালো মামা, রীতা আন্টি, সবাইকে যদি সমঝে দেওয়া যেত একবার। রীতার নামটা মনে আসতেই দপ করে বৃষ্টির মাথা আরো গরম হয়ে গেল। বাবা তোমাকে বিয়ে করেছে, তোমার সংসার নিয়ে তুমি থাকো, আমাকে নিয়ে আদিক্ষেতা করার চেষ্টা কেন? মহিলাকে দেখলেই গা জ্বলে যায়। এরই গলা শোনানোর জন্য সকালে টেলিফোনে বাবার কি অনুরোধ উপরোধ। বৃষ্টি, লক্ষ্মী সোনা, একটা সেকেন্ড একটু ধর। রীতা তোকে বার্থডে উইশ করতে চাইছে। ভাগ্যিস ঝপ করে নামিয়ে দিয়েছিলাম ফোনটা, নইলে হয়তো ফোনে বাবার পুঁচকে ছেলেটার গলাও শুনতে হতো। এসব ভাবতে ভাবতে এবার বৃষ্টির রাগ গিয়ে পড়ল বাবার উপর, কারণ গত বছরের জন্মদিনের কথা মনে পড়ে গেল। বলা নেই কওয়া নেই, দুম করে কত বছর জন্মদিনে কি আক্কেল ওই মহিলাকে নিয়ে হাজির হয়েছিল বাবা। গোটা সন্ধ্যেটাই তেতো হয়ে গিয়েছিল গতবার। মহিলাকে জব্দ করার জন্য বাবাকে আজ পুরো সন্ধ্যেটাই আটকে রাখতে হবে। পাশের সিটে এক বিপুল গায়ে মহিলা ক্রমাগত বৃষ্টিকে ঠেলে ঠেলে নিজের জায়গা বাড়িয়ে চলেছেন। জানলা থেকে মুখ সরিয়ে বৃষ্টি ভদ্রমহিলার দিকে কটমট করে তাকালো। ঠিক হয়ে বসুন, আমাকে তো কোণে চিপে ফেলেছেন। মহিলার বয়স বছর 50। দেখেই বোঝা যায় নিজের স্বাস্থ্য নিয়ে খুবই বিব্রত হয়ে থাকেন সব সময়। বৃষ্টির কথার রূঢ়তায় কিছুটা আহত ভাব তাঁর মুখে। কি করব বলো, দেখতেই তো পাচ্ছ নিজেই কেমন সিট থেকে অর্ধেক বেরিয়ে আছি। মুখ থেকে প্রায় বেরিয়ে যাচ্ছিল। খেয়ে দিয়ে গায়ে গর্দানে এত বড় শরীরটা তৈরি করার সময় মনে ছিল না? পর মুহূর্তে সামান্য মায়াও হলো মহিলার ওপর। অনেকে তো অসুখেও এরকম মোটা হয়ে যায়, তবে শারীরিক অসহায়তার সুযোগ নিয়ে অন্যের অসুবিধা সৃষ্টি করতে অনেকেই দ্বিধাবোধ করে না। নিজেকে ছাড়া অন্যের সুবিধা অসুবিধা নিয়ে মাথা ঘামাতেও চায় না চট করে। এই তো ভালো মামাই তো সারাদিন হয় হুইল চেয়ার নয় খাটে পড়ে আছে, পান থেকে চুন খসলেই চিলচিৎকার। সুধামাসির সঙ্গে কি বিশ্রী ভাষায় কথা বলে এক এক সময়। একমাত্র মায়ের সামনেই অতটা মেজাজ দেখানোর সাহস পায় না। সাহস পায় না নাকি সামনেই পায় না মাকে? কতটুকু সময় বা মা বাড়িতে থাকে? সারাদিনই ঘুরছে বাইরে বাইরে, কলেজ, এক্সিবিশন, সেমিনার, বন্ধুবান্ধব। আর বাড়িতে থাকলে তো হয় মেজাজ নয় ইজল, ক্যানভাস, ব্রাশ তুলে নিয়েই ব্যস্ত। এক একদিন তো সারা রাত ধরে চিলেকোঠার স্টুডিওতে বসে ছবি এঁকে যায়। সে সময় মায়ের সামনের পৃথিবীটার কোনো অস্তিত্বই থাকে না। বিশ্ব সংসার ধ্বংস হয়ে গেলেও মা তখন ফিরে তাকাবে না, এমনকি আমি মরে গেলেও না। বৃষ্টির দিদা তখন সদ্য মারা গিয়েছেন। 12 বছরের বৃষ্টি এক বিছানায় শুয়ে মাঝরাতের দুঃস্বপ্ন দেখে আঁতকে বিছানায় উঠে বসেছে বাচ্চা মেয়েটা। চোখ টিপে দৌড়েছে পাশের ঘরে, মা নেই। নিঃশ্বাস চেপে তীর বেগে অন্ধকার টপকে ছুটেছে ছাদের স্টুডিওতে, হাঁপাচ্ছে। মা, আমার ভয় করছে। মা শুনতেও পেল না। টেম্পারায় কতগুলো বাঁকাচোরা মানুষের মুখ ফুটিয়ে তুলতে মগ্ন তখন। সাংঘাতিক রাগী মুখ সব, কেউ কেউ ভৌতিক মুখোশ পরা, লাল, কালো, বেগুনি মুখোশ। বৃষ্টি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢোক গিলেছে বারবার, তারপর নিঃশব্দ পায়ে নেমে এসেছে সিঁড়ি বেয়ে সোজা সুধামাসির ঘরে, মেঝেতে পাতা মাদুরের বিছানায়। সুধামাসি, ও সুধামাসি! কে? কি হয়েছে? বৃষ্টিকে দেখেই সুধামাসি ধর্মর করে উঠে বসেছে। বৃষ্টি ছুটে গেছে সুধামাসির কাছে। সুধামাসি, আমি তোমার কাছে শোবো। কথাগুলো মনে পড়তেই বৃষ্টির চোয়াল শক্ত হয়ে গেল। ভাবল, সেসব দিন কি আমি ভুলে যেতে পারি? কি ভাগ্য যে মার মনে আছে আজ তার জন্মদিন। নিজেকে নিয়ে যারা ব্যস্ত থাকে, অন্যের কথা ভাবার তাদের সময় কোথায়? মারা যাওয়ার আগে দিদা প্রায়ই বলতো, মার উপর এত অভিমান করিস কেন? সারা দিন ধরে মাকে কত খাটাখাটনি করতে হয় বলতো?
সবই তো তোর জন্য। কচু, যত সব আলগা সান্ত্বনার কথা। বৃষ্টির জন্য কেউ কিছু করেনি, কোনোদিন করবেও না। ছোটবেলায় মিছি মিছি কিছু কষ্ট পেয়েছে বৃষ্টি। সারাক্ষণ বোকার মতন ভেবেছে কখন মা ফিরবে কাজ থেকে। আর্ট কলেজে লেকচারশিপ পাওয়ার আগে ইন্টেরিয়ার ডেকোরেশন নিয়ে মা মেতেছিল খুব। নিখিল দত্ত রায়ের সঙ্গে পার্টনারশিপে ব্যবসা। এই একটা অফিস সাজাচ্ছে, ওই একটা শোরুম করছে। সকাল না হতেই নিখিল মামা হই হই করে হাজির বাড়িতে। জয়া, মার্কনিদের অর্ডারটা পেয়ে গেলাম, বুঝলি? ব্যাক সাইডটা যদি মিরর দিয়ে কভার করা যায়, দুপাশেও দেওয়াল জোড়া আয়না, তাহলে দোকানটাকে বেশ এলঙ্গেটেড লাগে। বাইরে একটা মিউরালসও দেয়া যেতে পারে। আর ডলফিনের মোটিভটা যদি... ড্রয়িং রুমের দরজার পাশে তীর্থের কাকের মতন দাঁড়িয়ে থাকতো বৃষ্টি। কতক্ষণে নিখিল মামার চোখ পড়বে এদিকে, কাজ থামিয়ে চোখ পিটপিট করবে। আয় বৃষ্টি ঝেপে। বৃষ্টি শুরুত করে একেবারে নিখিল মামার গায়ের কাছে। তখন থেকেই নিখিল মামার মুখ ভর্তি দাড়ির জঙ্গল। এত দাড়ি যে চোখ কপাল ছাড়া কিছুই দেখা যায় না, চুল পর্যন্ত আঁচড়ায় না কখনো। বৃষ্টি চোখ পাকিয়ে শাসন করত। তুমি চুল আঁচড়াওনি কেন? সঙ্গে সঙ্গে নিখিল মামা বৃষ্টিকে উঁচু করে তুলে দোলাতে শুরু করত আর সুর করে বলতো, আমায় ক্ষমো, হে ক্ষমো। নো ক্ষমা, নীল ডাউন। কান ধরে নাকি না ধরে? বলতে বলতে নিখিল মামা হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ত। তাই দেখে মার কি বিরক্তি, কি বিরক্তি। বৃষ্টি, এখন যাও তো ঘর থেকে। দেখছো না আমরা কাজের কথা বলছি। আহা, থাক না একটু, খামোকা বকছিস কেন? তুই আর ওকে মাথায় তুলিস না তো, ভীষণ অবাধ্য হয়ে যাচ্ছে, কারুর কথা শোনে না। ওইটুকু মেয়ের কি জেদ। মায়ের সেই কথাটা মনে পড়তেই বৃষ্টির রাগে গা চিরবির করে উঠল। দাঁতে দাঁত ঘষে নিজের মনেই বলল, জেদের দেখেছেটা কি? আমি বলেই এতদিন সহ্য করে গেছি সবকিছু। আর নয়, 18 বছর বয়স একটা মাইলস্টোন। আজ থেকে জীবনটাকে আমূল বদলে ফেলতে হবে। তাই করব যা করতে নিজের ইচ্ছে করে। আর কোনো ছেলে মানুষই নয়, কোনো উচ্ছ্বাস নয়। মিছিমিছি উচ্ছ্বাস প্রকাশ করলে নিজেকে শুধু খেলো করাই হয়। তাই তো সকাল থেকেই নিজেকে বদলাতে শুরু করে দিয়েছি। সব পোস্টার খুলে ঢুকিয়ে দিয়েছি খাটের নিচে। কাজটা করে বৃষ্টির মনটা একটু চিনচিন করেছিল, প্রশ্রয় দেয়নি। বেডসাইড টেবিলে 1 বছরের বৃষ্টির দারুণ মিষ্টি ছবি ছিল একটা। দুহাত বাড়িয়ে গাবলু গুবলু মেয়েটা কারুর কোলে উঠতে চাইছে। ছবিটাকেও সরিয়ে দিয়েছে চোখের সামনে থেকে। মেডিকেল কলেজ আর ইউনিভার্সিটির মাঝখানে ট্রামটা অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছে। জানলা দিয়ে মুখ বার করে বৃষ্টি দেখল ট্রামের তার ছিঁড়েছে। একগাদা বাস গাড়ি জমে গেছে চারপাশে। বৃষ্টি মনে মনে হাসল। আজ যে তার ছিঁড়বে সেটা তো অবধারিত। আজ যে দিনটাই অশুভ। ভাগ্যিস ট্রামের আর কেউ জানে না আজ অপয়া মেয়েটার জন্মদিন বলেই ট্রামটা এখানে এভাবে আটকে গেল। বৃষ্টি ট্রাম থেকে নেমে ফুটপাত ধরে হাঁটতে শুরু করলো। কলেজের গেটের কাছে আসতেই শুভর সঙ্গে দেখা। শুভ বৃষ্টিকে দেখেই চেঁচিয়ে উঠল, আরে বাস, আজকে ড্রেস দিয়েছো বস? লুকিং ডেঞ্জারাসলি গর্জিয়াস। মাধুরী দীক্ষিতের বাজার ফিনিশড। আগুন রং রাজকোট শাড়িতে, কপালের লাল টিপে, চুলের বাহারে, চলার ছন্দে বৃষ্টির আজ অন্যদিনের থেকে সম্পূর্ণ নতুন রূপ। শুভর কথায় অহংকারী স্বর ফোটালো গলায়। তুলনা করার আর লোক পেলি না? শেষ পর্যন্ত হিন্দি ফিল্মের হিরোইন। কি করব বল, হলিউডের হিরোইনরা তো আর শাড়ি পরে না। যাবি নাকি আজকে গ্লোবে? স্ট্যালোনের একটা ভালো বই এসেছে। সরি, পারলাম না, আজ একটু কাজ আছে। কাজ? তোর ফিল্ম দেখা ছাড়া তোর আর কোনো কাজ থাকে নাকি? তোর জন্যই তো এসপ্লেনেডে ইংলিশ বইগুলো চলে। ফালতু বকিস না শুভ, আমারও কাজ থাকে। আচ্ছা, অ্যাপো ট্যাপো আছে নাকি? বৃষ্টি উত্তর দিল না। শুভর দিক থেকে মুখটা ফিরিয়ে নিয়ে মনে মনে বলল, অ্যাপও তো আছেই, বাবার সঙ্গে। শুধু অ্যাপও নয়, বোঝাপড়াও।
বোঝাপড়া করতে চায় বৃষ্টি তার বাবার সঙ্গে? তবে কি জয়ার এক সময়ের আশঙ্কাই আজ সত্যি হতে চলেছে? বৃষ্টি কি চলে যাবে তার বাবা সুবীরের কাছেই? কোর্টের আদেশ অনুযায়ী 18 বছর বয়স হলে বৃষ্টি বেছে নিতে পারবে বাবা অথবা মায়ের মধ্যে যে কাউকে। আজ যে বৃষ্টির 18 পূর্ণ হলো, কি হবে এবার? শুনছেন কাঁচের দেওয়াল। উপস্থাপনায় শিবাশিস বন্দ্যোপাধ্যায়, নাট্যরূপ অর্পিতা চট্টোপাধ্যায়, পর্ব পরিচালনায় দেবলীনা আচার্য, গল্প পাঠে জৈত্রী ব্যানার্জি, জয়া শ্রাবণী মুখার্জি, সুবীর শেখর, নিখিল অর্ঘ্যমাল্য মাইতি, মৃন্ময়ী গার্গীহর চট্টোপাধ্যায়, বৃষ্টি অধ্যায় সাহা, বৃষ্টি চাইল্ড শ্রুতি রয় আচার্য, বাবলু স্পন্দন দাস, জাজ রূপন দাশগুপ্ত, সুধা পায়েল ঘোষ, ফিরোজ শুভায়ন রায়, শুভ বিকি দাস এবং অন্যান্যরা। আবহ সঙ্গীত কৌশিক দাস, প্রযোজনায় ভিজুয়াল অডিও, সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী। শুনলেন মির্চি গল্প গোল্ডমাইন, সুচিত্রা ভট্টাচার্যের লেখা কাঁচের দেওয়াল। মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন।